আমেরিকাতেও হাসিনার চেলারা দাপট দেখাচ্ছে যে শক্তিতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস যে রতন স্বাগত জানাচ্ছি। দীর্ঘ ১৬ বছরের অভ্যেস কিভাবে সেটা ভুলে থাকবে? কত কত দুর্নীতি, মোড়লগিরি, পেশি শক্তি প্রদর্শন, স্বজনপ্রীতি, লুটপাট, মাস্তানি, ঘুষ লেনদেন, চাঁদাবাজি, হত্যা, গুম, অপহরণ, এরকম নানা কাহিনী যারা ঘটিয়েছে প্রতিনিয়ত, তারাই এখন কোণঠাসা, চাপে আছে বিভিন্ন দিক থেকে। বিদেশে আশ্রয় নিয়েও যারা সুখে নেই, নানা সমালোচনা করছে লোকে। কি দেশ কি বিদেশ, কোনোখানেই যাদের স্বস্তি নেই। লুটের টাকা নিয়ে পায়ের ওপর পা তুলে আয়েসে জীবনযাপন করলেও সবাই যেহেতু জানে তারা লুটেরা ও খুনির দলের লোক, সুবিধাভোগী, তখন আর মানসিকভাবে সুস্থ থাকা যায় না। মানুষের জীবনে ধন দৌলতের আগে সম্মানটা জরুরি। সেটাই যখন থাকে না, তখন সোনার চামচ মুখে মধুপান করলেও তা তিতা লাগে। বিভিন্ন দেশে লুকিয়ে বা পালিয়ে থাকা আওয়ামী রাজনীতিকদেরও সেই অবস্থায়। সাম্প্রতিক সময়ে আমেরিকাতেও অন্তর্বর্তী সরকারের কোনো পর্যায়ের কর্মকর্তা বা হাই অফিসিয়ালদের হাতের নাগালে পেলেও তারা সেই ক্ষুধার্ত বাঘের মতোই আচরণ করছে। হাত পা নিষ্পিস করছে তাদের, আর তো অপরাধ করতে পারছে না, মানুষের সম্পদ লুটে নিতে পারছে না। দ্রুত সব ফুরিয়ে আসছে। এতদিনের রাজকীয় জীবনযাপন ও ক্ষমতা দেখানোর হিম্মত এভাবে শেষ হওয়াতে তারা ক্ষুধার্ত হায়নার মতো পাগল হয়ে আছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলে সংঘটিত ঘটনায় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে স্থানীয় পুলিশ, মেয়র ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে চিঠি দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল এই চিঠি দিয়েছে। সোমবার বাংলাদেশ কনসুলেট জেনারেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে গেল রোববার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলে একটি মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। এছাড়া বাংলাদেশের শিক্ষার্থী সহ বাংলাদেশ কমিউনিটির প্রায় ১৫০ শতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কনসুলেটের অনুরোধে অনুষ্ঠান শুরুর আগেই নিউ ইয়র্ক সিটি পুলিশ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভাটি পণ্ড করার উদ্দেশ্যে এবং প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার হিংস্র মনোভাব নিয়ে বিকেল ৫টা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কনসুলেটের সামনে অবস্থান নেন। তারা বাংলাদেশ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন, অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তারা আগত অতিথিদের ধাওয়া করে অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেন। তারা আরও নানাবিধ অপকৌশল অবলম্বন করেন, যার অংশ হিসেবে তারা অতিথিদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করেন। অত্যন্ত ন্যাক্কারজনকভাবে কনসুলেটের প্রবেশ পথের পার্শ্ববর্তী অন্য একটি অফিসের, একই ভবনের সেই অফিসের কাচের দরজায় আঘাত করেন। এতে দরজায় ফাটল ধরে। পুলিশ দুষ্কৃতিকারীদের এই ধরনের ধ্বংসাত্মক কাজে বাধা দেয়, কয়েকজনকে আটক করে। দুষ্কৃতিকারীদের এই ন্যাক্কারজনক ধ্বংসাত্মক কার্যক্রমের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ইতিমধ্যে পুলিশের কাছে দেয়া হয়েছে। তারা এই ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা প্রধান অতিথিকে হেনস্থা ও জীবন নাশের উদ্দেশ্যে আওয়ামী লীগের দলীয় পতাকা সহ কনসুলেটের চারদিকে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন। তবে পুরো সময় নিরাপত্তার স্বার্থে পুলিশের উপস্থিতি ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রধান অতিথি যথাসময়ে কনসুলেটে গাড়ি যোগে প্রবেশের জন্য নির্ধারিত পথে নির্বিঘ্নে অনুষ্ঠানস্থলে পৌঁছান। প্রাণবন্ত মতবিনিময়, অতিথিদের সঙ্গে কুশল বিনিময় ও রাতের খাবার শেষে প্রধান অতিথি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া নির্ধারিত গাড়িতে তার গন্তব্যে পৌঁছান। প্রধান অতিথি চলে যাওয়ার পর পুলিশ অনুষ্ঠানস্থল ত্যাগ করে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে কনসুলেট জেনারেল ইতিমধ্যে স্থানীয় পুলিশ, মেয়র ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে পত্র দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান অতিথির অনুষ্ঠানে আগমন কিংবা প্রস্থানের সময় দুষ্কৃতিকারীদের সঙ্গে তার কোনো ধরনের সাক্ষাৎ বা দূরতম কোনো সংযোগ কিংবা সংশ্লেষ ঘটেনি। পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা শত চেষ্টা সত্ত্বেও তাদের অসাধু উদ্দেশ্য সাধন করতে পারেনি।
এই কাজে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নানাবিধ অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা। এই ধরনের মিথ্যে তথ্য ও প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছে কনস্যুলেট জেনারেল। দেশের বাইরে বিভিন্ন দেশে হাসিনা ফ্যাসিস্টের দোসররা যে শক্তি ও বর্বরতা প্রদর্শন করার চেষ্টা করছে তার পেছনে আসলে বড় কোনো শক্তি আদৌ নেই, বরং সেটা নেহায়েতই তাদের পতনের ক্রোধ থেকে তারা করছে। দেশের বাইরে থেকে আওয়ামী লীগ কার্যক্রম পরিচালনা করছে বলে যে খবর বেরিয়েছে তা নিয়ে সরকার ওয়াকিবহাল বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টাবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। এই বিষয়ে আরও কংক্রিট ইনফরমেশন পাওয়া গেলে আমরা আপনাদেরকে জানাতে পারব। গেল রোববার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ের সময় কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে প্রকাশিত খবর প্রসঙ্গে এক প্রশ্নে এ মন্তব্য করেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগের টানা 15.5 বছরের শাসন ক্ষমতার অবসান ঘটে। তখন থেকে দিল্লিতে ভারত সরকারের আশ্রয়ে আছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, উদ্যোগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ধরপাকড়ের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। নেতাদের বেশিরভাগের অবস্থান ভারতে, এমন খবর এসেছে গণমাধ্যমে। চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই অভ্যুত্থান দমাতে গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্য ও মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকার কথা বলা হয়। এর মধ্যে শুক্রবার বিবিসি বাংলার এক খবরে বলা হয়, কলকাতার উপকণ্ঠে একটি বাণিজ্যিক কমপ্লেক্সে কার্যালয় খুলেছে আওয়ামী লীগ। একজন আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে ওই খবরে বলা হয়, নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসই বলি, কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করতো এখানে, তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার, টেবিল এসবই আমরা ব্যবহার করি। ওই নেতা বিবিসিকে এও বলেন, 30 থেকে 35 জনের বৈঠক এ দপ্তরেই হয়ে যায়, কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয়। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনো হয়, তবে বড় বৈঠকগুলো যেখানে 100-2 নেতাকর্মীর হাজির হওয়ার কথা, সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকোয়েট হল বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয়। বিশ্লেষকরা জানাচ্ছেন, আওয়ামী লীগ নেতৃত্বের সবচেয়ে বড় সমস্যা হলো তারা বাংলাদেশকে তাদের একক অর্জন এবং দেশটিকে কেবল তাদের দেশ বলে মনে করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বের বহু দেশ সংশ্লিষ্ট দেশগুলোর কোনো না কোনো নেতার নেতৃত্বে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে আবির্ভূত হয়েছে। কিন্তু ইতিহাস সম্পর্কে পুরোপুরি অজ্ঞ অথবা ইচ্ছাকৃতভাবে ইতিহাস অস্বীকারী আওয়ামী লীগ এবং দলটির সুবিধাভোগী বুদ্ধিজীবীরা জনগণকে বিশ্বাস করাতে চান যে 1975 সালের 15 আগস্ট নিহত তাদের নেতা শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতে পারত না, এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে তার মরহুম পিতার আরাধনা ও স্বপ্নের সোনার বাংলা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মাঝেই সীমাবদ্ধ থাকত। কে আওয়ামী লীগকে বোঝাবার সাধ্য রাখে যে উপমহাদেশের ইতিহাসে 1947 সংখ্যার একটি গ্রেগরীয় বছর না আসত, তাহলে বাংলাদেশ এখন পর্যন্ত অখণ্ড ভারতেরই অংশ থাকত। 1947 সালের 1 বছর পরেই বাংলাদেশের আয়তনের চেয়ে 1.5 গুণের বেশি বড় দক্ষিণ ভারতের নিজাম শাসিত হায়দরাবাদ, 1954 সালে পন্ডিচেরি, 1961 সালে গোয়া এবং 1975 সালে সিকিম কিভাবে ভারতভুক্ত হলো, অথবা 78 বছর ধরে কাশ্মীরিরা আজাদির জন্য যুগপৎ রাজনৈতিক আন্দোলন ও সশস্ত্র সংগ্রাম করা সত্ত্বেও কেন স্বাধীনতা লাভ করতে পারছে না, সেসব ইতিহাস আওয়ামী মস্তিষ্কে কোনোভাবেই প্রবেশ করবে না। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্ত হস্তে ও হৃদয় খুলে সহযোগিতা দানে ভারত যেভাবে উতলা হয়েছিল, একইভাবে যদি তারা কাশ্মীর এবং যুদ্ধরত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর স্বাধীনতাকামীদের আশ্রয়, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করত, তাহলে বাংলাদেশের ব্যাপারে ভারতের সদিচ্ছা ও সদুদ্দেশ্য নিয়ে সন্দেহ সৃষ্টির কোনো ঘটনা ঘটত না। আওয়ামী রাজনীতি থেকে পরিত্রাণের উপায় আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার একক কর্তৃত্ব দাবি তাদের নেতা শেখ মুজিব ও শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে যে বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব ব্যাপার, এবং তারা ভিন্ন আর কেউ
দেশপ্রেমিক নয়, সবই মেনে নেওয়া সম্ভব ছিল যদি না শেখ মুজিব ও শেখ হাসিনা ক্ষমতা হাতে পেয়ে দেশে ফ্যাসিবাদ কায়েম করতেন। তারা উভয়ে যা করেছেন তার মধ্যে ছিল জনগণের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সমাবেশ বিক্ষোভের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, সবই সম্পূর্ণভাবে হরণ। নির্বাচন ব্যবস্থাকে আওয়ামী লীগ কেবল তাদের নিজেদের বিজয় অর্জনের কারসাজির উপায়ে পরিণত করেছিল। এর পরিণতিতে পিতা ও কন্যা উভয়ের ক্ষেত্রে যা ঘটা অবশ্যম্ভাবী ছিল তাই ঘটেছিল, এবং বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পরও যে গণতন্ত্র ও আইনের শাসনের সুফল ভোগ করতে পারেনি তার পেছনে এ দুই রাজনৈতিক ব্যক্তিত্বই বহুলাংশে দায়ী। বাংলাদেশের ইতিহাসের কোনো পর্যায়েই আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি। এমনকি মাত্র ১ বছর আগে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীকে মাঠে নামিয়ে ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলন দমন করতে, গণহত্যা চালানোর পরও আন্দোলনকারীদের প্রতিহত করতে সক্ষম না হয়ে পলায়নে বাধ্য হলেও শেখ হাসিনা এখন পর্যন্ত বলে যাচ্ছেন, আমার কি দোষ। দলীয় বংশবদরা তার সুরে সুর মিলিয়ে তারা জানাচ্ছেন, আমরা কি করেছি। আওয়ামী লীগ যদি সত্যি সত্যি গণতন্ত্রে বিশ্বাস করত তাহলে তারা তাদের দল দাস বুদ্ধিজীবী ও গবেষকদের নিয়োগ করে তাদের সরকারের ন্যাক্কারজনক বিপর্যয়ের কারণ মূল্যায়ন ও বিশ্লেষণ করত। দেশ পরিচালনায় তাদের ব্যর্থতার দায়ভার নিয়ে তারা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারত। দলের বা প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা কোনো মহল যদি ছাত্র জনতার সরকার বিরোধী আন্দোলন ও আন্দোলনের নেতাদের সমূলে বিনাশ করা সহ আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে উস্কানি দিয়ে থাকে তাহলে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে পারত। কিন্তু শেখ হাসিনা বা তার সরকার এসবের কোনো কিছু করেনি, কারণ তারা মনে করে যে আওয়ামী লীগের যে কোনো স্তরের নেতাকর্মী কোনো অঘটন ঘটালেও তা অপরাধ নয়। আইনের চোখে যেসব কর্মকাণ্ড সবার জন্য অপরাধ, সেসব অপরাধ থেকে আওয়ামী লীগ তাদের শাসনামলে সবসময় অভিনবভাবে দায়মুক্তির সুবিধা পেয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।